যে তোমার ছেলে তো বেশ সুন্দর বাঁশি বাজাতে পারে, আমার ভুল, সেটা আমি স্বীকার করতে পছন্দ করি। রবিবার মানেই ভোরবেলা একদম কাক ভরে চলে যেতে হবে বাঙালি মার্কেটে। আর বাঙালি মার্কেট যাওয়া মানেই ব্যাগ ভর্তি করে লাল শাক, পুঁই শাক, লাউ শাক, সমস্ত রকম শাকসবজি নিয়ে আসতে হবে। আজকে যদি রবিবার, তবু আজকে সম্পূর্ণটাই ভেজ মেনু বানাবো আর তোমাদের সাথে সবগুলো রেসিপি শেয়ার করব। মাছে ভাতে বাঙালি এই কথাটা খুব ফেমাস হলেও আমার কিন্তু আমাদের মানে বাঙালিদের নিরামিষ রেসিপিগুলোও মন্দ লাগে না, বরং বলাই চলে আজকাল জানো তো নিরামিষ রেসিপিগুলোই আমি বড্ড বেশি ভালো খাচ্ছি। লাল শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটুখানি পরে ওটাকে কুচিয়ে নেব। তার আগে ফুলকপিটার ডাটাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি আর কয়েকটা ফ্লোরেট মানে ফুলকপির কয়েকটা ফ্লোরেট কেটে নিয়ে নিচ্ছি। আজকের রেসিপিতে 2-4টে ফুলকপির এই ফ্লোরেট কুচি কুচি করে মানে ছোট ছোট করে কেটে নিলেই হয়ে যাবে। আর বাদবাকি ফুলকপিটা অন্য একটা রেসিপিতে দেখাবো। ফুলকপিগুলো কেটে নিয়েছি একটু ছোট টুকরো করে, তার সাথে সাথে একটা ক্যাপসিকামের অল্প কিছুটা অংশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কি বানানো হবে এখনই গেস করতে শুরু করে দাও। আর কিছুটা মটরশুঁটি আর কাঁচা লঙ্কা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। ভাতটাও সাথে সাথে বসিয়ে দিলাম। গুজরাটিরা ভাত বসানোর সময় তার মধ্যে একটুখানি নুন দিয়ে দেয়, এতে আমিও দেখেছি ভাতের টেস্টটা অনেকটা বেড়ে যায়। ভাতটা বসিয়ে দিয়েছি, তার সাথে সাথে এখানে আবার মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। আমার এক সাবস্ক্রাইবার আমাকে বলেছে যে এখানের মুগ ডাল নাকি না ভেজে রান্না করলে ভালো টেস্ট হয় আর তার সাথে সাথে তাড়াতাড়ি গলে যায়। আমিও যেগুলো নর্থ বেঙ্গলি রেসিপি মানে নর্থ বেঙ্গলি ডাল তড়কা বানানোর সময় আমি কিন্তু মুগ ডালটাকে ভেজে নিই না, তবে ভয় করে বাঙালি রেসিপিগুলো বানানোর সময় যদি না ভেজে দিই তাহলে হয়তো টেস্ট আসবে না। তুমি যদি কোনো দিন বাঙালি রেসিপিগুলো না ভেজে বানিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে স্বাদে কেমন হয়। এখানে মুগ ডালটাকে ভেজে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিচ্ছি। আর এই ডালের সাথেই প্রেসার কুকারে আমি কয়েকটা মটরশুঁটি, 2টো কাঁচা লঙ্কা, একটু নুন আর হলুদও কিন্তু মিশিয়ে দিয়েছি। তার সাথে সাথে কুচিয়ে নিচ্ছি লাল শাকটাকে। আমাদের গুজরাটে লাল শাকটা পাওয়া যায়, তবে এতটা লাল না। ওই নোটে শাকটাই কিছু কিছু হয় না এক ধরনের একটু লাল লাল হয়ে যায়, সেইগুলো এখানেও পাওয়া যায়। 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিলাম, একটুখানি আদা ঘষে নিলাম, আর এরই মধ্যে প্রেসার কুকারের এই অবস্থা হয়ে গেছে। যেদিনই আমি দেখেছি ঘরটা সুন্দর করে পরিষ্কার করা থাকে সেদিনই একেবারে প্রেসার কুকারে জল এমনভাবে ছিটে বেরিয়ে আসে সেটা বলার মতন না। সাথে সাথে একটু পরিষ্কার করে নিলাম, না হলে এই দাগগুলো একবার বসে গেলে সেটা মেজে তুলতে না হাতের একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। তাই সাথে সাথে যদি মুছে নেওয়া যায় তাহলে দাগগুলো আর গ্যাসের ওপর বসে থাকে না। একটা ভালো ফ্রাইং প্যানে একটু তেল গরম করে তার মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। কয়েকটা বিউলির ডালের বড়ি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আজকে সকালবেলায় আমি একটু ইডলির জন্য চাটনি বানিয়েছিলাম, কয়েকটা বাদাম বেঁচে গেছে সেগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা বাটা আর 2টো কাঁচা লঙ্কা চেরা। আদাটাকে ভাজা ভাজা করতে হবে না, ওই 2-3 সেকেন্ড মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে তার মধ্যে কুচিয়ে রাখা লাল শাকটাকে দিয়ে দিতে হবে। লাল শাকটা বানানোর সময় অনেকেই কিন্তু পেঁয়াজ ফোড়ন দেয়, তবে আমি পেঁয়াজের পরিবর্তে আদা দিয়ে বানাতে বেশি প্রেফার করি। আমার আবার লাল শাকে আদার গন্ধটা বেশি ভালো লাগে। ওপর থেকে পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে চেপে রান্না করলেই লাল শাক কিন্তু তৈরি হয়ে যাবে। শাক হতে তো বেশি সময় লাগে না। এই দেখো এখানে শাকটা তৈরি হয়ে গেছে। লাল শাক আবার আমার খেতে দারুণ লাগে, এর ওপর দিয়ে কিন্তু পোস্ত বাটা দিলে সেটাও খেতে দারুণ লাগে। লাল শাক হতে হতেই কয়েকটা বেগুন আমি গোল গোল করে কেটে ভালো করে জলে চুবিয়ে রেখে দিয়েছি। ওই ফ্রাইং প্যানে আমি একটু তেল গরম করে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছি। আর যেই ফুলকপিগুলো কেটে রেখেছিলাম আর যেই ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। যে বেগুনগুলো কেটে রাখলাম সেটা জল ঝরিয়ে একটু নুন মাখিয়ে রেখে দিলাম। এই দেখো ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে যেই মুগ ডালটা সেদ্ধ করেছিলাম মটরশুঁটি, নুন আর হলুদ দিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি। আজকে একদম সিম্পল সিম্পল সমস্ত মেনু, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। এই ভেজ ডালটায় নামানোর আগে 1 চামচ ঘি আর আমাদের এই সানরাইজে শাহি গরম মশলা গুঁড়োটা দিতে কিন্তু ভুলবে না। এতে কিন্তু ভেজ ডালের টেস্টটা অসাধারণ হয়ে যায়। একটা অন্য বাটিতে আমি 5 চামচ মতন বেসন আর 1 চামচ মতন একটুখানি চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিতে হবে, একটুখানি হলুদ দিলেও দিতে পারো, আর দিয়ে দিতে হবে কালো জিরা। এবার এটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে একটা গাঢ় গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে।
আমি অলরেডি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, এটা রিফাইন্ড তেল, আর রিফাইন্ড তেলের থেকেই মানে সেই গরম তেলটাই 2 চামচ আমি ওই ব্যাটারে মিশিয়ে দিয়েছি। তারপর আর কি বেগুনগুলো সেই ব্যাটারে ভালো করে চুবিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে একদম খাস্তা খাস্তা মুচমুচে বেগুনি। এইভাবে ট্রাই করে দেখতে পারো, বেগুনিগুলো কিন্তু অসাধারণ মুচমুচে হবে। আজকে আমাদের মেনু হলো ভাত, লাল শাক ভাজা, মুগ ডাল, তার সাথে গন্ধরাজ লেবু আর একটু বেগুনি। এরকম মেনু তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। রিকি কিন্তু এরকম মেনু পেয়ে ভীষণ খুশি হয়েছে। সন্ধেবেলায় কৃষ্ণসোনা এদিকে আরেক দুষ্টুমি শুরু করে দিয়েছে, গাড়িটাকে বারবার ঠেলে ঠেলে ওই ব্যালকানিতে নিয়ে যাচ্ছে, আবার টেনে টেনে এইদিকে নিয়ে আসছে। মানে ও আজকাল গাড়িটা নিয়ে, ওর ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক, এগুলো নিয়ে খেলতে ভীষণ পছন্দ করে। আর যেই না দেখেছে আমি ক্যামেরা চালু করেছি, অমনি ছুট্টে আমার কাছে চলে এসে ক্যামেরাটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। ক্যামেরাটাকে নিয়ে কিছুই করে না, নিয়ে বন্ধ করে দেয়। এই যে দেখো, এখনও বারবার ক্যামেরাটাকে নেওয়ার চেষ্টা করছে। ওর সাথে দুষ্টুমি করতে করতে সময়ের না একদম বোঝাই যায় না সময় কোথা থেকে কোথায় চলে যায়। আজকে যেহেতু রবিবার, কিছু এক্সট্রা কাজকর্ম করেও রেখেছি, আর একটা কাজ এখনও বাকি রয়েছে। সেটা হলো এই পুরো সপ্তাহে কি অফিসে কী কী জামা কাপড় পরে যাবে সেগুলো আমি রবিবার দিন সন্ধেবেলায় বা রবিবার দিন ভোরবেলায় প্রেস করে রেখে দিই। এতে করে আমার পুরো সপ্তাহে অনেকটা টেনশন কম থাকে। রোজ রোজ সকালবেলায় কী হয় বলো তো, এত কাজের প্রেশার থাকে, তারপর কৃষু ঘুম থেকে উঠে যায়, তখন আর রোজেরটা রোজ প্রেস করা সম্ভব হয় না। তাই এখন রবিবার দিন সন্ধেবেলা করেই বসে পড়ি জামা কাপড় নিয়ে। তবে এই কথাটা আমি বলেই রাখছি, এটা অনেক সময় রিস্কি দেখতে মনে হচ্ছে যে কৃষ্ণসোনাকে সাথে নিয়ে কেন আমি প্রেস করছি। ওর বাবা সাইডেই বসে রয়েছে, ও ওকে ধরে রাখবে। আর তাছাড়াও কৃষু কিন্তু খুব একটা প্রেসের কাছে আসে না যখন আমি প্রেস করি। ওকে যদি বলা হয় যে বাবা এটা গরম, এটার কাছে আসবে না, ও কিন্তু সেই জিনিসগুলো এখন বুঝতে শিখে গেছে। ও কিছুতেই তুমি হাজারবার বললেও এটার কাছে আসবে না। The wheels on a bus go round and round, round and round, round and round, and the wheels on a bus go round and round, all through the town. The doors on a bus go open and shut, open and shut, open and shut. এইভাবেই যখন ধরো আমি রান্না করি বা অন্য কোনো কাজ করছি, ওর সাথে কোনো না কোনো ছড়া বলতে থাকি, ও সেই জিনিসগুলো শিখতে থাকে, বা কখনো নাচ গান করে ওকে দেখাই কোন জিনিসটা কিভাবে করতে হবে সেই জিনিসগুলো শেখাই। তো এইভাবেই খেলার ছলে ছলে ও কিছু কিছু জিনিস শিখছে, আর এই জিনিসগুলো আমার বড্ড ভালো লাগে। আজকে আর রাতে রান্না ঝামেলা ছিল না, দুপুরে যেটা রান্না করেছি সেটাই খেয়ে নিয়েছি। কৃষু যদিও আমাদের সাথে খেতে বসেছে, তবে আজকে ওর খাওয়ার মুড নেই। দেখো, ভাত নিয়ে খেলতে শুরু করে দিয়েছে, এই থালার ভাত ওই থালায় করছে, আবার কখনো উল্টে ঢেলে দিচ্ছে। ওকে তারপর খাইয়ে দিয়েছি অন্যভাবে। তারপর এখানে এসে আরেক দুষ্টুমি শুরু করেছে, সারাদিন নানান রকম দুষ্টুমি। আর আমি একবার যদি বেডের মাঝখানে বসি, ও আমাকে ঘিরে এরকম গোল 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 ঘুরতে থাকে। কখনো বাবার কাছে গিয়ে আদর খায়, বা কখনো আমার কাছে চলে আসে অভিযোগ জানানোর জন্য। আমরা এদিকে কৃষুকে লাইট বন্ধ করে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, যেটা এতদিন আমি ফলো করেছি। আর এই যে এই দুষ্টুটা লাইট জ্বালিয়ে দিচ্ছে, লাইট জ্বালিয়ে ওই নিচে চলে যাচ্ছে। কি দুষ্টু, খুব দুষ্টুমি হচ্ছে। আবার জাম্পিং করো তো, জাম্পিং। ইয়েস। ঘুম থেকে ওঠার পরে কৃষুর কিন্তু একটা দারুণ সুন্দর অভ্যেস আছে, সেটা হলো যে কোনো ধরো পেপার, মানে খবরের কাগজ পেলো বা কোনো একটা পেপার যেখানে কোনো কিছু ড্র করা রয়েছে, আঁকা রয়েছে, কোনো ছবি রয়েছে বা লেখা রয়েছে, সেটা নিয়ে এরকম বিছানার ওপর বসে পড়তে লেগে যায়। আর এই অভ্যাসটা আমার বেশ ভালোই লাগছে, যদিও এটা আমি ওকে শিখিয়ে দিইনি, এটাও নিজে থেকেই শিখেছে। এই যে দেখো, যেই না দেখেছে ক্যামেরা নিয়ে চলে এসেছি, লজ্জায় মুখ লুকিয়ে কোথায় যাবে বুঝতে পারছিল না। তারপর আর কি ছুট্টে নেমে বসলো এইখানে। এবার এখানে এসে কিছুক্ষণ দুষ্টুমি করবে। চাটাও বানিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। রিকি আবার অফিস বেরোবে, তাই তাড়াহুড়ো করে কাজকর্ম করতে হবে। আর এই দেখো, সকাল সকাল ঘরের অবস্থা অলরেডি বেহাল হয়ে গেছে। সারাদিন যে কতবার আমাকে ঘর গোছাতে হয় সেটা বলার মতন না। সারাদিন ঘর গুছিয়েই চলেছি, তবে ঘর আর গোছানো কিছুতেই থাকছে না। কৃষুর আবার কোথায় যেন একটা ফোন এসেছিল, সেটা নিয়ে কথা বলতে ব্যস্ত। কৃষুকে ব্রেকফাস্ট করিয়ে দেবো খানিকক্ষণের মধ্যেই, তার আগে আমাদের ব্রেকফাস্টের কিছু প্রিপারেশন করে রাখছি। কালকে রাতেই ওই 2 গ্লাস মতন চাল আর 1 গ্লাস মতন বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটাকে ভালো করে জল ঝরিয়ে একটা মিক্সিং বোলে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর একটু বেকিং সোডা দিয়ে ভালো করে একটা থিক ব্যাটার মতন বানিয়ে নিয়েছি। ফার্মেন্টেড ব্যাটারে ডোসা বা ইডলি অনেক ভালো হয়, মানে এই ব্যাটারটাকে যদি আমি আরও 10-12 ঘন্টা ঢেকে রেখে দিই তাহলে ভালো হয়, তবে অতটা তো সময় নেই, তাই এইভাবেই বানিয়ে নিচ্ছি। আমি ধুইয়ে দিব। দে কেন দাও বলো তো, তুমি ধোবে?
জল দেখলেই হলো, ও নিজের সব মানে জলের যে সমস্ত কাজ আছে সেগুলো নিজেই করে নিতে পারে। মুখ ধোয়া, দাঁত ব্রাশ করা, স্নান করা, এই জিনিসগুলো। কৃষুর সবে ব্রেকফাস্ট হলো, আর আমাদেরও ব্রেকফাস্টের প্রিপারেশন কিছুটা আমি করে রেখে গেছি। এবার আমাদের জন্য ডোসা বানিয়ে নেবো। কালকের আগের দিন কৃষু সোনা ডেইলি রুটিন ভিডিওটা পাবলিশ করেছিলাম, তো ওখানে অনেকেই বলেছে যে কৃষু সোনাকে যখন আমি ড্রাই ফ্রুট দিই এতে ওয়েট গেনও ভালো হয়, আর বাচ্চাদের যে ব্রেন ডেভেলপমেন্ট হয় সেটাও অনেকটা ভালো হয়। কৃষুর কিন্তু ডেইলি রুটিনে ড্রাই ফ্রুট গুলো থাকে। আসলে তোমরা কৃষুকে এতটাই ভালোবাসো, ওকে নিয়ে ভীষণ পরিমাণে চিন্তিত থাকো। ওর কোনো কিছু যদি আমি গাফিলতি করি তো আমার থেকে বেশি তোমরাই বেশি চিন্তায় পড়ে যাও। আর আমি চেষ্টা করি যে সমস্ত ভালো কিছু ওর রুটিনে আমি ইনক্লুড যাতে করি। আর ড্রাই ফ্রুট সেই দিনের রুটিনটাই ছিল না, কিন্তু মোরারলেস সপ্তাহে 3 থেকে 4 দিন ওর সকালের খাবারে আমি ড্রাই ফ্রুট পাউডারটা অ্যাড করি। আর এই যে এখানে দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে, মানে সারাদিন যে কি পরিমাণে ব্যস্ত থাকে একটা সাংঘাতিক। মানে আমাদের হয়তো প্রাইম মিনিস্টাররা এতটা ব্যস্ত থাকে না যতটা আমাদের কৃষি ব্যস্ত থাকে। আরে হয়েছে, আরে রান্না করবো না। নিচে থেকে একটা আঙ্কেল এসে সেদিন বলছে যে তোমার ছেলে তো বেশ সুন্দর বাঁশি বাজাতে পারে। তো আমি তো অবাক হয়ে গেছি, বাঁশি বাজাতে পারে? বলছে হ্যাঁ, যে পরিমাণে চিৎকার করে নিজের ঘর থেকে পর্যন্ত শোনা যায়। আর একদম সত্যি কথা, কৃষু চিৎকার করলে না এই কান দিয়ে আওয়াজ বেরিয়ে এই কান দিয়ে বেরিয়ে যায়, মানে এতটা জোরে। কি বলতে বোঝাতে হবে না আমরা বাঙালি। জন্য কালকে এই স্টিলের বটলটা নিয়ে এসেছি। এটা অ্যাপোলোর ইন হাউস ব্র্যান্ড, মানে অ্যাপোলো নিজে তৈরি করে এটা, মানে অন্য কোনো ব্র্যান্ডের না। ভীষণ ভালো স্টিলের বটল বাচ্চাদের জন্য ইউজ করা, ছোটবেলা থেকে ইউজ করা যেতে পারে। তো আমরা আগে প্লাস্টিকের বটলগুলো ইউজ করতাম। এবার তোমরা ভাবছো হবে 2 বছর মতন হতেই চললো, তো ওকে আমরা এই এখনো সেই বাচ্চাদের বটলে কেন দুধ দিই। ও অন্য যে কোনো বটলে, আমাদের বটলে বলো বা গ্লাসে বলো বা ওর এই ধরনের সিপার বলো বা অন্য ধরনের সিপার, যে কোনো বটলে ও জল খেতে অভ্যস্ত, জুস খেয়ে নেবে। কিন্তু দুধের জন্য ওর পার্টিকুলার এই বটলটা এখনো অবধি লাগে। ধীরে ধীরে হয়তো অভ্যাসটা ঠিক হবে, তো তারই জন্য বটলটা কেনা। আর এই বটলটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা দাম 550 টাকা মতন। অনলাইনে অনেক ব্র্যান্ডেরই পাওয়া যায়, তবে এটা আমাদের বেশ পছন্দ হয়েছে। আর যেহেতু ও এখন যথেষ্ট বড়, নর্মাল নিপলে দিলে কি হবে, প্রায় 1 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে দুধও শেষ করবে না, মুখে নিয়ে বসেই থাকে। তো নিপলটা আমাকে খানিকটা কেটে একটুখানি এই যে হোলটা সেটাকে বড় করে দিতে হয়, তারপরে ও দুধ খায়। হ্যাঁ দরজা, ওই দেখো দরজা বন্ধ করতে, আবার দরজাটা খুলে দাও। হ্যাঁ বাহ, গুড বয়। আসো জল খেয়ে নাও। অনেকেই আমাকে কমেন্ট করো যে আমার ঘরটা, মানে অনেকে না, খুব রেয়ার এই কমেন্টটা আমি পাই যে আমার ঘর ভীষণ নোংরা, ঘেন্না লাগছে দেখতে। তো বিশ্বাস করো, যেটা আমার ভুল সেটা আমি স্বীকার করতে পছন্দ করি। কমেন্টে অনেকে ধরো আমার কোনো ভুলটা পয়েন্ট আউট করো, আমি সেখানে স্বীকার করি, কিন্তু এই জিনিসটা আমার ভুল না। আমার ঘর নোংরা থাকে না, বাট দিনের শেষে মানে সন্ধ্যের পর থেকে ঘরটা অগোছালো হতে শুরু করে। কারণ কৃষু বাবু ভীষণ পরিমাণে চঞ্চল, ভীষণ পরিমাণে মানে ঘর অগোছালো করেও। আর যেহেতু আমরা রেন্টেড হাউসে থাকি, মডিউলার কিচেন না বা স্টোরেজের ওরকম কোনো সিস্টেম এখানে নেই, তো সবকিছু ওপেন থাকে, ও নিয়ে এসে হলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো এই জিনিসটা হয় দিনের শেষে, তো ওইটাই হয়তো অনেকের পছন্দ হয় না। তবে বিশ্বাস করো, আমি এই কারণেই গুছানো জিনিসের সাথে সাথে অগোছালো জিনিসটাকেও দেখাই, যাতে আমার মতন যারা নতুন মায়েরা রয়েছে, যারা একা থাকো, মাঝে মধ্যেই অনেক কিছু সামলে উঠতে পারো না, তখন তাদের মনে না কোথাও না কোথাও একটা খারাপ লাগা তৈরি হতে থাকে যে ও পারছে, আমি কেন পারছি না। তাই আমি সবসময় চেষ্টা করি থ্রু আমার ব্লগস আমি পুরো ন্যাচারাল জিনিসটা যাতে প্রেজেন্ট করতে পারি, যাতে আমার মতন যারা নতুন মায়েরা রয়েছে তাদের মনে কোথাও না কোথাও একটা শান্তি আসে যে না, তারা একা নয়, পৃথিবীর সমস্ত নতুন মায়েদের ঘরেতেই একই রকম অবস্থা চলছে। তাই আমি এই জিনিসগুলো একটুখানি তুলে ধরি। তাই যদি তোমাদের খারাপ লেগে থাকে এই জিনিসগুলো, তাহলে এখন থেকে দেখাবো না। এখন থেকে তোমরা যেরকমটা পছন্দ করো, মানে সাজানো গোছানো ব্লগ, সেই জিনিসটাই দেখাবো। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এই যে ধরো অগোছালো কিছু জিনিস আমি মাঝে মধ্যে দেখাই, সেই জিনিসগুলো কি তোমাদের একেবারে অপছন্দ হচ্ছে? এই যে আমি কথা বলছি, এইদিকে কিন্তু ও জল নিয়ে পরিষ্কার করা শুরু করে দিয়েছে। ডোসার ভেতরে যে আলু স্টাফিংটা থাকে সেটাকে আগে বানিয়ে নিচ্ছি। কড়াইতে রিফাইন তেল গরম করে তার মধ্যে একটুখানি হিং, কারি পাতা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলোতে ঝাল হয় না, শুধু একটা ফ্লেভার আসে।
এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, একটুখানি নুন আর একটুখানি ম্যাগি মশলা আমি দিয়েছি। এই মশলাটা চাইলে অ্যাভয়েড করাই যেতে পারে। খানিকক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে আগে থেকে সেদ্ধ করে একটু ভেঙে ভেঙে রাখা আলুগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে ডোসার ভেতরে সেই ফিলিংটা। অনেকেরই প্রবলেম থাকে বা কমপ্লেন থাকে যে ডোসা বানাতে গেলে উঠতে চায় না প্যানের থেকে বা ডোসাগুলো ভেঙে ভেঙে যায়। তো সেটারই ট্রিক আজকে শেয়ার করছি। প্রথমত দেখো, ডোসাটাকে আমি প্রথমে গ্যাসের ওপর বসিয়ে ব্যাটারটাকে দিয়ে ভালো করে ছড়িয়ে নিলাম যেইভাবে ডোসা বানাতে হয়। একটা জিনিস খেয়াল রাখবে, ডোসা বানানোর সময় ফ্রাইং প্যান যদি অনেক বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু ডোসা উঠতে চাইবে না। তাই একদম যখন প্যানটা ঠান্ডা থাকবে সেই অবস্থাতেই ব্যাটারটাকে দিয়ে গোলা রুটির মতন এরকম বানিয়ে নিলেই ডোসা কিন্তু খুব সহজেই তৈরি করা যেতে পারে। ডোসাটা এখন নিজে থেকেই উঠে উঠে আসছে। তার উপর থেকে আমি একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে বাটার দিতে পারো। দেখো কত সহজেই উঠে আসছে। এবার দুদিক থেকে মুড়িয়ে আলুটাকে ঢেকে নিলেই ডোসাটা কিন্তু তৈরি হয়ে যাবে। কতটা পারফেক্ট হয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর আর খেতেও অসাধারণ হয়েছে, সেটা আমি পরে খেয়ে বুঝতে পেরেছিলাম। এরপর প্রশ্ন হবে, প্রথম যখন আমরা ডোসাটা বানাবো তখন তো ফ্রাইং প্যানটা অনেকটাই ঠান্ডা থাকে, তাই ডোসা বানানো সহজ হয়। তাই দ্বিতীয়বারে অবশ্যই ফ্রাইং প্যানের ওপর ভালো করে জলে ছিটা দিয়ে একটা ভালো কাপড় দিয়ে পরিষ্কার করে নেবে। এতে ফ্রাইং প্যানের যে হিটটা সেটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। তারপর যখন সেই প্যানের মধ্যে তোমরা কোনো ডোসার ব্যাটার দেবে, তারপর ডোসাটাকে এরকম ছড়িয়ে নেওয়ার চেষ্টা করবে। দেখবে ডোসাটা খুব সহজেই ছড়িয়ে নিতে পারবে, এতে করে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর ডোসাটা এরকম ছড়িয়ে দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটুখানি লো করে রাখবে, এতে করে দেখবে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমি ডোসার সাথে সাম্বারটা বানাইনি, একটু বাদামের চাটনি বানিয়েছিলাম কালকে ইডলির জন্য, তো সেটা দিয়েই খেয়ে নিচ্ছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ঝলমলে ভিডিওতে।